তেল ফসলের চাষ বাংলাদেশে অনাদিকাল থেকেই হয়ে আসছে। বাংলাদেশের মানুষ সরিষা চাষ করতেন, তিল চাষ করতেন এবং এগুলোর থেকে যে তেল উৎপাদন হতো সেই তেল দিয়ে নিজেদের চাহিদা পূরণ করতেন, নিজেদের প্রয়োজন মেটাতেন। কিন্তু এটাও ঠিক যে জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে তেল ফসলের চাহিদা বেড়ে গেছে অনেক, তেলের চাহিদা অনেক বেড়েছে এই সময়ের ভেতরে, কিন্তু তেল ফসল করে সেই চাহিদা পূরণ করা যাচ্ছে না। বিদেশ থেকে অনেক বেশি পরিমাণ তেল আমাদেরকে আমদানি করতে হয়, ভোজ্য তেল আমদানি করতে হয় আমাদের নিজেদের প্রয়োজনের জন্য। সেই জায়গাতে নতুন নতুন গবেষণা হচ্ছে, সরিষার ক্ষেত্রেও নতুন নতুন জাত কিন্তু উদ্ভাবনের চেষ্টা চলছে। আজকে আমরা এমন একটি ফসলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেটির নাম হচ্ছে পেরিলা 1, সাউ পেরিলা 1। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, তিনি এই জাতটি নিয়ে এসেছেন দক্ষিণ কোরিয়া থেকে এবং বাংলাদেশের মাঠে গবেষণা করে দেখেছেন এই জাতের ফসল উৎপাদন বাংলাদেশের তেল উৎপাদনের ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে। দর্শক মণ্ডলী, চলুন আমরা এই নতুন জাতের ফসলের সাথে পরিচিত হই, শুনি বিজ্ঞানীদের কথা। বাংলাদেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকেই কৃষি বিষয়ে নানা রকমের গবেষণা পরিচালিত হয়ে আসছে। এখানকার বিজ্ঞানীরা এবং গবেষকরা নতুন নতুন অনেক জাত কিন্তু আমাদের বাংলাদেশে উপহার দিয়েছেন। কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ের ব্যানারে উপহার দিয়েছেন, কেউ বা হয়তোবা দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করে উপহার দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এই বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ফসল নিয়ে গবেষণা হয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে সাউ পেরিলা 1 বা গোল্ডেন পেরিলা বিডি, যেটি বাংলাদেশে অভিযোজিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ একটি ভোজ্য তেল ফসল। দক্ষিণ কোরিয়া থেকে সংগৃহীত বীজের মাধ্যমে বাংলাদেশে চাষাবাদের প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে 2007 সালের জুলাই মাসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর HMM তারিক হাসান সর্বপ্রথম এই ফসলের গবেষণা শুরু করেন এবং ধারাবাহিকভাবে এই ফসলের উপর গবেষণা চলতে থাকে। পরবর্তীতে PhD ফেলো জনাব আব্দুল কাইয়ুম মজুমদার, যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত আছেন, তার মূল গবেষণা বিষয়ের সাথে এ ফসলটি যুক্ত করেন এবং 2018 সাল থেকে ফসলটির উপর গবেষণা কার্যক্রম ব্যাপকভাবে করার সুযোগ তৈরি হয়। দীর্ঘদিন গবেষণা করার পর গোল্ডেন পেরিলা বিডি বা সাউ পেরিলা 1 নামের এই জাতটি অবমুক্ত করা হয় এবং কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড কর্তৃক অবমুক্ত এবং নিবন্ধিত হয়। আমরা জানি যে এই সাউ পেরিলা জাতটি একটি নতুন ফসল বাংলাদেশের ক্ষেত্রে এবং এর নানা রকমের বৈশিষ্ট্য আছে এবং এটি বাংলাদেশে চাষ করার ক্ষেত্রে নানা রকমের উপযুক্ততাও আছে। আমরা বিজ্ঞানীদের কাছ থেকে নানা রকমের তথ্য জেনেছি এবং জানার পরে মনে হয়েছে এটি আসলে বাংলাদেশের জন্য একটি উপযুক্ত তেল ফসল হতে পারে। প্রফেসর ডক্টর HMM তারিক হাসান, যিনি তার নিজের PhD গবেষণার ক্ষেত্রে এই পেরিলাকে নিয়ে গবেষণা করেন দক্ষিণ কোরিয়াতে এবং তার অনুপ্রেরণাতেই এখানে এই জাতটি চলে আসে এবং তার ছাত্রদেরকে নিতে এই গবেষণাটি পরিচালনা করেন। আমরা ডক্টর HMM তারিক হাসান আপনার কাছ থেকেই যেটা জানতে চাইব যে এই জাতের মূল বৈশিষ্ট্যটা কি এবং এই বাংলাদেশে এর গবেষণার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া গেছে, যে উপাদানগুলো পাওয়া গেছে, সেটা যদি আমাদেরকে একটু বলেন। জি, এটার ধন্যবাদ আপনাকে। এটা আপনি প্রথমে যেটা বলছিলেন যে আমার PhD-র গবেষণার ম্যাটেরিয়াল হিসেবে এই ক্রপটাই ছিল, সেখানে অবশ্য অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট ছিল না। এটা দক্ষিণ কোরিয়াতে আমি মেটাবলিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বায়োটেকনোলজি রিলেটেড কাজ করেছি। এরপরে ওখানে এটা করতে যেয়ে অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট এই ক্রপের সবটাই আমাকে করতে হয়েছে। তো এই সুবাদে এই ফসলের প্রতি আমার একটা আগ্রহ জন্মায়। তো আমি 2007 সালের মাঝামাঝি বাংলাদেশে চলে আসি ডিগ্রি শেষ করে। তো তখন আমি কিছু ম্যাটেরিয়াল আমি সাথে করে নিয়ে এসেছিলাম। তো সেই ম্যাটেরিয়ালটা আমাদের এই ক্যাম্পাসে আমি চাষ করা শুরু করি, যে কোন সিজনে মূলত এই ফসলটা আবাদ করা যায়। এবং এটাতে আমি কোরিয়াতে দেখেছি যে এই ফসলটা তেল হিসাবে ব্যবহার করে। এর পাতাটা তারা বারবিকিউ করার সময় কাঁচা পাতা সরাসরি খায়। তো সেই সুবাদে আমার যথেষ্ট আগ্রহ এখানে এসেছিল যে ফসলটা বাংলাদেশে কোন সিজনে ফিট করা যায়। আমার মূল উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশের চলমান যে ক্রপিং প্যাটার্নে যে ফসলগুলো আছে এগুলোকে ইন্টারাপ্ট না করে
আমরা এমন একটা স্পেস বের করে নিতে পারি কিনা যে সেখানে এই ফসলটা আমরা লাগাতে পারি। তো 2007 সালের পর থেকে আমাদের এই ক্যাম্পাসে মূলত গবেষণা অল্প বিস্তর এটা চলতে থাকে। পরবর্তীতে আব্দুল কাইয়ুম মজুমদার ডিএর অফিসার, সে যখন পিএইচডি প্রোগ্রামে আমার সাথে কাজ করা শুরু করে তখন এটা আরও ইন্টেন্সিভলি করার সুযোগ আমার হয় এবং এই ফসলের যে বৈশিষ্ট্যগুলো আমরা যতটুকু লিটারেচারে দেখেছি, আমাদের দেশের গবেষণায় আমরা যতটুকু দেখেছি, যে ফসলটার তৈলটা অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কাইয়ুম মজুমদার পিএইচডির গবেষণার ম্যাটেরিয়াল হিসাবে যখন শুরু করেছিল তখন আমাদের প্ল্যান ছিল যে আমরা 12 মাস ব্যাপী প্রতি মাসে 10 দিন অন্তর অন্তর আমরা এই ফসলটা লাগাবো, লাগিয়ে দেখব যে এর লাইফ সাইকেলটা কখন ফুললি কমপ্লিট হয় উইথ ম্যাক্সিমাম ইল্ড পটেনশিয়াল। তো সেই অনুযায়ী গত বছর না 2018 সালে মোটামুটি আমরা একটা জায়গায় দাঁড়াতে পেরেছি। 19 সালে গত বছরটা আমরা পুরোপুরি সেই সিজনটাকে কাজে লাগিয়েছি। সেটা হলো যে আমরা জুলাইয়ের মাঝামাঝিতে সিডবেডে চারাটা তৈরি করব, এরপরে 1 মাসের মতো ম্যাক্সিমাম সিডবেডে রেখে আগস্টের মাঝামাঝি যদি এটা আমরা জমিতে ট্রান্সপ্ল্যান্ট করি তো মাঠে সর্বোচ্চ 70 দিন বা 75 দিন ক্ষেত্র বিশেষে এটা জমিতে থাকবে। আলটিমেটলি এই ফসলটা হারভেস্ট হয়ে যাওয়ার পরে আমরা ওই জমিতে সরিষা করতে পারবো। মানে এই ফসলটা তাহলে অন্য কোনো ফসলের সাথে কোনো প্রতিযোগিতা আসবে না এবং আমাদের নর্মাল ক্রপিং প্যাটার্নে এটা সেট হয়ে যাবে। তো এখানে একটা বিষয় বলা দরকার যে আমাদের এই ক্যাম্পাসে আমরা এটা ট্রায়াল করে দেখেছি যে পরপর 4টা ফসল, যেমন ফেরিলা করার পরে আমরা বাড়ি সরিষা 14 করেছি, এরপরে আমরা বোরো ধান করেছি, এরপরে আউশে গেছি, আউশ কেটে আবার আমরা এখানে পেরিলা করেছি। বোরো ধান করা, আউশ করা, তারপরে পেরিলা করা এবং তারপরে সরিষা করা, 4টি বড় ফসল এখানে হতে পারে একই জমিতে। এবং ভেরি ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে মানুষ পাট কাটার পরে নেক্সট সরিষার আসার আগ পর্যন্ত জমিটা ফেলে রাখে। তো এই পাট কাটার পরপরই কিন্তু জমিতে আমরা পেরিলা লাগাতে পারি। আর বড় সুযোগটা হচ্ছে যে এই পেরিলার যে চারাটা আমরা 1 মাসের মতো সর্বোচ্চ আলাদা একটা সিড বেডে আমরা এটা নিয়ে তৈরি করব, যেটা আমার মেইনল্যান্ডকে অকুপাই করবে না। আর চারাটা তৈরি হওয়ার পরে 70 দিন সর্বোচ্চ জমিতে থাকবে, মানে আসল মাঠকে ক্ষতিগ্রস্ত না করে বেশি দিন না করে এটা করা সম্ভব। তাহলে আপনি কি মনে করছেন যে এই যে গবেষণাটি হলো, এর ফলাফলটি যে পাওয়া গেল, আপনি দক্ষিণ কোরিয়ায় কাজ করেছেন এবং তারপরে বাংলাদেশে কাজ করেছেন, তাহলে এই প্রযুক্তি বা এই জাতকে কি আমরা ছড়িয়ে দেওয়ার মতো উপযুক্ততায় আমরা পৌঁছতে পেরেছি? আমরা সেই পয়েন্টে বলতে চাই, সেটা হলো যে গত বছরে আমরা যখন এটার অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট এবং টাইম পিরিয়ড ফিক্স করতে পেরেছি, স্পেসিং কতটুকু হবে, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট কী হবে, পেস্টিসাইড ম্যানেজমেন্ট কী হবে, এগুলো যখন আমরা অপটিমাইজ করতে পেরেছি, এই বছরের সিজনে আমরা বাংলাদেশের 14টা জেলায় আমরা এটাকে ট্রায়াল দিচ্ছি। তো এই 14টা জেলার আউটপুট এখনও পর্যন্ত যথেষ্ট সন্তোষজনক এবং আমরা আশাবাদী যে আগামীতে আমরা ডিএর মাধ্যমে এটাকে আমরা সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এবং তৈল ফসলে আমাদের চলমান যে আপনার সরিষা আছে সেই সরিষাকে ইন্টারাপ্ট না করে তিল তো করবেই না, কাজে এই ফসলটা আমরা বাংলাদেশের একটা বলবো যে ইন্টারিম তৈল ফসল হিসাবে এটা উৎপাদন করে এটা আমাদের দেশের তৈলের যে ঘাটতি আছে এর বিনিময়ে যে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে হয় সেখানে যথেষ্ট সাশ্রয়ী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। খুবই চমৎকার কথা, কারণ অন্য ফসলকে ডিস্টার্ব না করে এবং আমরা যদি নতুন একটি তৈল ফসল পেয়ে যাই এবং সেটি যদি আমাদের তেল বীজ উৎপাদনের ক্ষেত্রে একটি ভালো ভূমিকা রাখে তাহলে তো অবশ্যই বাংলাদেশের কৃষকরা গ্রহণ করবে এবং যারা নাকি সম্প্রসারণ বিভাগের কর্মীরা আছেন তারাও নিশ্চয়ই এটাকে উৎসাহিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। সাউপেরিলা দক্ষিণ কোরিয়ার ফসল, কিন্তু বাংলাদেশে এটি নানা রকমের কাজে ব্যবহৃত হতে পারে। এখান থেকে যে প্রাপ্ত তৈল পরিশোধন করে বা পরিশোধন ছাড়া দুইভাবেই খাওয়া যায়। প্রচলিত তেলের ঘাড়ি থেকে ক্রুড তেল তৈরি সহজেই পাওয়া যায় এবং এই তেল নানা কাজে ব্যবহার করা যায়, যেমন রান্নার কাজে ব্যবহার করা যায়, সালাদের সাথে মিশিয়ে খাওয়া যায়, বিভিন্ন রকমের ভর্তা তৈরিতে খাওয়া যায়, আচার এবং চাটনি তৈরিতে খাওয়া যায় এবং খাবারের সুগন্ধি বৃদ্ধি করার জন্য কিন্তু এটি কাজে লাগতে পারে। আমরা এ বিষয়েও বিজ্ঞানীদের অভিমত শুনলাম।
আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আফামা জামাল উদ্দিন, যিনি এই গবেষণার সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে একজন কৃষক বা একজন খামারি কোন দৃষ্টিভঙ্গি থেকে এই ফসল চাষ করার ক্ষেত্রে উৎসাহিত হবেন। ডক্টর জামাল উদ্দিন, আপনি যদি আমাদেরকে একটু বলেন, কারণ কৃষক তো অনেক ফসল উৎপাদন করছেন, তারা কেন এটাকে পছন্দ করবেন, এর বেনিফিটটা কি? এখানে আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশে অ্যাভেলেবিলিটি, বাংলাদেশে এখন কিন্তু সয়াবিনের তেল পাওয়া যায়। আমরা কিন্তু সবটাই কিন্তু আমদানি নির্ভর হই। আমাদের লোকাল কিন্তু সরিষা ছিল, সরিষাটা আমাদের বিভিন্ন কারণে কিন্তু বিতর্কিত হয়েছে। এখন সয়াবিন হচ্ছে 80% মানুষ কিন্তু সয়াবিন খায়। তার একটা বিকল্প তেল কিন্তু আমাদের তৈরি করতে হবে। তাহলে কেন এই পেরিলাতে আসবে? আমাদের যেমন সরিষাটা মাঠ পর্যায়ে সরিষা রেখে কৃষক কিন্তু ওখান থেকে চারা উৎপাদন করতে পারে, এবং পাশাপাশি হচ্ছে সেখান থেকে নিজে তেল উৎপাদন করতে পারে, তেল বানাতে পারে, তেলে ঘানি থেকে বা লোকালি যেভাবে হোক। আমাদের পেরিলাটে কিন্তু ঠিক একই রকমভাবে এই বেনিফিটগুলো আছে, যে নিজে সিড রেখে নিজেই ফসল উৎপাদন করবে। আরও মজার ব্যাপার হচ্ছে এখানে সে যখন তেল উৎপাদন করলো, ঘানিতে হোক, যেভাবে লোকালি প্রোডাকশন করা যাবে, এটা কিন্তু পিউরিফিকেশান দরকার লাগে না। কৃষক কিন্তু উৎপাদন করে ঘানিতে ভাঙিয়ে সে কিন্তু সরাসরি উৎপাদন মানে খেতে পারবে, যার জন্য এটা হচ্ছে তার একটা বেনিফিট। আরেকটা জিনিস হচ্ছে যে সে কিন্তু এখান থেকে সিড রেখে দিতে পারবে, যেহেতু এটা ওপি ভ্যারাইটি। তো সিড রেখে সে কিন্তু আবার গবেষণা মানে তার পরের বছর সে চাষ করতে পারবে। এখানে আমার যেটা খুব ইম্পর্টেন্ট, যে ভাঙানোর ক্ষেত্রে তো আমাদের সরিষার ঘানিতেই তো ভাঙাতে পারবে, সরিষার ঘানিতে ভাঙাবে, এবং লোকালি এটা অ্যাভেলেবল। তো আমার নতুন কোনো টেকনোলজি লাগছে না এখানে। আরেকটা সুবিধা হলো এই গাছটা, এটা হচ্ছে ফসলের যে দিন আছে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই সুইটেবল। কৃষকরা যখন কিছু কিছু জমি আছে ফেলে রাখে, সেই জমিতে যদি লাগিয়ে রাখে তাহলে ফলন পাচ্ছে। আরেকটা বেনিফিট হচ্ছে এখানে প্রচুর পরিমাণ, আপনি দেখেছেন প্রচুর পরিমাণ পাতা আছে, কিন্তু এই পাতাগুলো কিন্তু আস্তে আস্তে ঝরে পড়বে। ঝরে যদি পড়ে তাহলে কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ অ্যাড হবে। আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু মিন্ট ফ্যামিলির, মিন্টের যে আমরা যে তুলসী বা অন্য কিছু খাই সেগুলোর মতো। আপনি যদি পাতাটাও খেয়ে ফেলেন, পাতাটাও কিন্তু বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হতে পারে। তো সব কিছু বেনিফিট যেগুলো আছে সরিষার থেকে অনেক অনেক ভালো, পুষ্টি মানে ভালো। আমাদের ওমেগা ফ্যাটি অ্যাসিডগুলো খুবই প্রচুর পরিমাণে আছে, স্বাস্থ্যসম্মত, এবং লোকালি এটা কিন্তু তারা প্রোডাকশন করতে পারবে। সো কৃষকরা এটা যদি আমরা মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারি, বাংলাদেশ সরকার কিন্তু বারবারই চাচ্ছে যে আমাদের দেশীয় একটা ফসল আসুক, যেটা কৃষকরা সহজেই নিজেরা উৎপাদন করতে পারবে, নিজেরাই সেটাকে তেল উৎপাদন করতে পারবে। তাহলেই কিন্তু আমরা তেলে সমৃদ্ধ হব। আমি আশা করছি আমরা যদি এই পেরিলাকে যদি আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পারি, তাহলে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াবে তেল শিল্পে, নিজস্ব উৎপাদন দিয়ে আমরা কিন্তু তেল। এবং আরেকটা জিনিস আমি শুনলাম যেটা, যে আমাদের সরিষাতে যে ইউরিক অ্যাসিডটা আছে, যেটা নাকি অনেকেই এটাকে নিরুৎসাহিত করেন যে ইউরিক অ্যাসিডের কারণে মানুষের খাদ্য মানে শরীরের ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তো এখানে ইউরিক অ্যাসিড নাই বললি। সরিষাটা কিন্তু আমরা কেন পাশ কাটালাম? সরিষা কিন্তু অনেক গুণ ভালো ছিল, তারপর আমরা কিন্তু সরিষাকে পাশ কাটিয়েছি শুধুমাত্র ইউরিক অ্যাসিডের জন্য। আমাদের পেরিলায় কিন্তু ইউরিক অ্যাসিড একদম 0%, নো ইউরিক অ্যাসিড, যার জন্য কিন্তু আপনার স্কিনে কোনো সমস্যা হবে না। এটা অনেক উপকারী। আপনাদের দেশের বাইরে দেখবেন পাতা এবং তেল দুটোই সমানভাবে জনপ্রিয়। তারা কিন্তু পাতাটাও খাচ্ছে, কাঁচা মাছ সস দিয়ে খাচ্ছে পাতাটা দিয়ে। আমাদের যেমন লেটুস পাতা খাই ঠিক একই রকমভাবে। সো এটা কিন্তু বাংলাদেশে একটা বিশাল ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে বলে আমার ধারণা। আমার মনে হয় যে সরকার এদিকে দৃষ্টি যদি দেয়, তাহলে পেরিলা হবে আমাদের আগামী তেল ফসল। আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে শুনতে চাই, পেরিলার রং যেটা আমরা দেখলাম যে আমাদের ঘানিতে যদি ভাঙানো হয় তাহলে কিন্তু রংটাও কিন্তু সরিষার কাছাকাছি একটা রং নিয়ে আসে, এবং এটা কিন্তু রঙের ক্ষেত্রেও এক ধরনের আকর্ষণীয় রূপ আমরা দেখতে পাই। পেরিলার সুবিধাটা হচ্ছে রং এবং গন্ধ দুটোই। গন্ধটা কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ আছে, আর রংটা কথা বলছেন আমরা কিন্তু নাম দিয়েছি এটা গোল্ডেন পেরিলা। সারা পৃথিবীতে পেরিলা বলে, আমরা এটা গোল্ডেন নাম দিয়েছি। গোল্ডেন দেখতে গোল্ড কালারের, সো চকচক করে। আপনি যখন ফ্রাই প্যানে দিবেন মিষ্টি একটা গন্ধ পাবেন। সো এটা কিন্তু সরিষার তেলের থেকেও অনেক মধুর গন্ধ, বর্ণ দুটোই সুন্দর। আচ্ছা, যাই হোক, আপনি যে সমস্ত উপকারের কথা বললেন এবং যে সমস্ত বৈশিষ্ট্যের কথা বললেন, সেগুলো যদি আমাদের কৃষকরা গ্রহণ করেন এবং আমাদের ভোক্তারাও যদি এক্ষেত্রে একটু সচেতন হন, তাহলে নিশ্চয়ই এই জাতি আগামী তেল ফসল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গবেষকরা দীর্ঘদিন গবেষণা করে এর চাষ প্রযুক্তি এবং অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করেছেন। আসুন শোনা যাক এই বিষয়ে তাদের কথা।
সাও পেরিলা 1 বা গোল্ডেন পেরিলা বিডি নিয়ে যিনি গবেষণা করছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজুমদার। তিনি মূলত কাজ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এবং সেখান থেকে পিএইচডি গবেষণার বিষয় হিসেবে তিনি এই বিষয়টিকে নির্বাচন করেছেন এবং বর্তমানে তিনি এটি নিয়ে গবেষণার চূড়ান্ত পর্যায়ে আছেন। আমরা একটু তার সাথে কথা বলি। কাইয়ুম সাহেব, আপনি গবেষণা শুরু করেছেন এই সাও পেরিলা নিয়ে বা পেরিলা নিয়ে আর কি। মূলত আপনি কবে গবেষণা শুরু করলেন? আমরা মূলত গবেষণা শুরু করি 2018 সালের জুলাই মাসে। আচ্ছা, 2018 জুলাই মাসে গবেষণা করলেন এবং আমি যেটা শুনলাম যেটি তারিক সাহেবের কাছ থেকে যে প্রতি 10 দিন পর পর চারা লাগিয়ে আপনারা একটা উপযুক্ত সময় বের করার চেষ্টা করেছেন এবং অনেক কিছু নতুন নতুন জিনিস আপনারা উদ্ভাবন করেছেন এবং দক্ষিণ কোরিয়ার যে জাতটি সেটি বাংলাদেশে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে কাজ করেছেন। আপনি কি একটু বলবেন যে কি কি খুঁজে পেলেন আপনার গবেষণার মধ্যে? ধন্যবাদ আপনাকে। আমরা মূলত দক্ষিণ কোরিয়া থেকে যখন বীজ নিয়ে আসি, আমরা মূলত এই বছরে বাংলাদেশে কোন সময় বা কোন মৌসুমে উপযোগী হবে সেটা নিয়ে গবেষণা করি। প্রথমে আমরা প্রায় 10 দিন অন্তর অন্তর 36 বা 36টা ডেটের উপরে আমরা কাজ করি। পরবর্তীতে আমরা 4টা ডেটকে এই দেশের জন্য উপযোগী বলে আমরা মনে করি। পরবর্তীতে 4টা ডেটের ট্রায়াল দেওয়ার পরে আমরা একটা ডেটকে আমরা নিয়ে আসি বাংলাদেশে। এখন এটাকে কোন ডেটে? আমরা বলতেছি যে জুলাই মাসের 15 থেকে জুলাইয়ের 20 তারিখের মধ্যে এই সময়টা সবচেয়ে উপযোগী। এই সময় আমরা বীজ তোলাতে বীজ ফেলবো। পরবর্তীতে 25 দিন বা 1 মাস বয়সের চারা আমরা আগস্টের 15 বা 20 তারিখে ট্রান্সপ্লান্ট করব, রোপণ করব। সেখান থেকে পরবর্তীতে আমরা মূল জমিতে 70 থেকে 75 দিন থাকবে এবং অক্টোবর মাসের 30 থেকে নভেম্বর 2 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ হারভেস্ট করতে পারবো। আমরা মাঠ যেটা দেখছি এটা খুবই চমৎকার ফল দেখা যাচ্ছে। প্রতিটি গাছে কিন্তু অনেকগুলো শীষের মতো। এটাকে আপনারা কি বলছেন? মানে এগুলো তো পাওয়া যাচ্ছে আর কি। আমরা মূলত যে শীষটা আমরা বলতেছি এখানে সেটা হচ্ছে যে রেসিম বলে, এবং একটা যে রেসিমের মধ্যে এটা দেখা যাচ্ছে আপনার, এটা হচ্ছে ফ্লোরেট। ফ্লোরেটে 3 থেকে 4টা বীজ থাকে। তাতে একটা গাছে কতগুলো দানা পাওয়া যায়? আমরা একটা গাছে 50 থেকে 60 গ্রাম আমরা বীজ পাবো। 50 থেকে 60 গ্রাম। 1000 বীজের ওজন 4 গ্রাম। 1000 বীজের ওজন 4 গ্রাম। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে এখানে তাহলে ফলনশীলতার দিক থেকে, উৎপাদনশীলতার দিক থেকে সরিষা বা অন্য যে সমস্ত তেল ফসল আছে তার তুলনায় এটার মানে বৃদ্ধির হার কীরকম বা এটার উৎপাদন কতটা হতে পারে প্রতি হেক্টরে বা প্রতি একরে? আমরা বাংলাদেশে যে সমস্ত সরিষা জাতগুলো আছে, বাড়ি সরিষা 14 বা 15, এগুলো হেক্টর প্রতি 1.2 থেকে 1.3 টন হয়। আমরা এখানে পেরিলে আমরা 1.5 থেকে 1.6 টন পর্যন্ত আমরা পেয়েছি মাঠে। আপনার মানে কৃষকের মাঠে পেয়েছেন নাকি নিজেদের? আমাদের নিজের মাঠে পেয়েছি এবং এই বছর আমাদের বিকল্প 14টা জেলাতে আমরা কৃষক মাঠে পরীক্ষা চলছে এবং সেখানেও আমরা মাঠে গিয়েছি, ছবি নিয়েছি এবং সেখানেও আশা করি এমন ফলনই হবে, এরকম ফলন হবে। তাহলে মানে এই যে জাতটি ইতিমধ্যে আপনারা নিবন্ধন করেছেন, সাও পেরিলা নামে আপনারা নিবন্ধন করেছেন এবং সেই নিবন্ধিত জাতটিকে নিয়ে 14টা জায়গায় এক্সপেরিমেন্ট করেছেন, তো ফলাফল কীরকম আশা করছেন? আমরা আশা করছি বেশ ভালো ফলনই পাবো এবং কৃষক পর্যায়ে বেশ আমাদের সাথে কথা হয়েছে, আমরা গিয়েছি, ফোনেও কথা হয়, ওরাও অনেক খুশি যে না, এটা যেহেতু বর্ষাকালে হচ্ছে অর্থাৎ খরিফ 2 সিজনে হচ্ছে, সে যে কোনো ইরিগেশন লাগতেছে না। তারপরে আমরা বিশেষ করে আউশ ধান করার পরে যে জমিগুলো আমাদের পড়ে থাকে বা পতিত থাকে, হয়তো কৃষকরা 2-3 মাস পরে ওখানে সরিষাতে যায়, এই জমিগুলোতে পেরিলা চলে আসলে তারা চিন্তা করতেছে যে আমাদের যেহেতু মাঠটা খালি ছিল, তাহলে 2.5 মাসে একটা ফসল পাচ্ছি, তারা অনেক খুশি। আর কোস্টাল এলাকাতে তাদের যে বক্তব্য, ওরা পাট করার পরে খুব একটা ফসল তারা করতে পারে না, 2 মাস 2.5 মাস 3 মাস জমিটা থাকে, সরিষাতে যায়, এই মধ্যে এই পেরিলা তারা নিয়ে আসবে। তার মানে পাট কাটার পরে আরো যে সময়টা পাওয়া যাচ্ছে সরিষা করার আগে, সেখানে এই পেরিলা চাষ করা, তাহলে পেরিলা চাষ করতে গিয়ে অন্য কোনো ফসলের সাথে কোনো প্রতিযোগিতা করতেই হচ্ছে না? আমরা আশা করতেছি অন্য প্রতিযোগিতা করতে হচ্ছে। কত হেক্টর, বাংলাদেশে কত হেক্টর জমিতে এই পেরিলা চাষের সম্ভাবনা আছে? আমরা ধরতেছি যেহেতু 15 লক্ষ হেক্টর জমিতে আমাদের আউশ আবাদ হয় এবং আউশের মেজর অংশতে কিন্তু আমন ধান হয় না। তা আমরা আশা করতেছি যদি একটু পরিকল্পিতভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যদি একটা পরিকল্পনা নেই যে আউশের এই 15 লক্ষ হেক্টর জমিতে আমরা যদি অন্তত টার্গেট করি, তাহলে পেরিলাটা নিয়ে আসা যাবে। পাটের জমিও তো আছে? হ্যাঁ, পাটের জমিও আছে অন্তত 4-5 লাখ হেক্টর, সেটাও যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সম্ভব। তাহলে আপনি কি মনে করছেন যে, আপনি তো এটা নিশ্চয়ই করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনেক কথা বলেছেন এবং তারাও এটা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন, আপনি সম্প্রসারণ বিভাগে কাজ করেন, আপনার সহকর্মীরা বা তারা কি বলছে ব্যাপারে? আমার সহকর্মীরাও খুবই এক্সাইটেড এবং তারাও বলছেন যে যেহেতু আমাদের তৈল ফসলের একটা বড় ধরনের ঘাটতি আছে, যদি পেরিলাটা আমরা নিয়ে আসতে পারি এটা অত্যন্ত উপযোগী হবে। মাননীয় কৃষিমন্ত্রীরও ডিজায়ার যে
তৈল ফসলের বাড়াতে হবে, যেহেতু একটা বড় অংশ আমাদের বাইরে চলে যাচ্ছে। নিজের সন্তানকে সবাই ভালো বলে, মানে আপনি তো আপনারটাকে ভালো বলবেন, জি জি। কৃষকরা কি বলে এই ব্যাপারটি? কৃষকরাও খুবই এক্সাইটেড, তারা খুশি। আমরা যেহেতু এই বছর যোগাযোগ করেছি, তাদের মাঠেও দিয়েছি, তারাও খুশি অনেক। আচ্ছা, তার মানে কৃষকরা যদি খুশি হয় তাহলে কৃষকদের জমিতে যে বীজটা আছে তারা তো নিশ্চয়ই আগামী বছর তাদের নিজেদের জমিতে লাগাবে, অন্যদেরকে আরো দেওয়ার চেষ্টা করবে। তাহলে আপনি আশা করছেন যে আগামী 2-4 বছরের ভিতরে এটা একটা মেইন ফসলের ধারার ভিতরে ঢুকে যেতে পারে যদি সকলে সহযোগিতা করে? জি, আমরা আশা করছি, কারণ এটা সবচেয়ে সুবিধা, এটা ওপি ভ্যারাইটি। এখান থেকে কৃষক নিজেই নিজের বীজ উৎপাদন করতে পারবে, সেই বীজটা রেখে দিতে পারবে, এবং যেহেতু এটা আমাদের প্রচলিত যে ঘানিগুলো আছে গ্রামে গঞ্জে, সেখান থেকে তেল আহরণ করা যায়। এজন্য আমরা আশা করছি যে কৃষক খুব সহজে এটা গ্রহণ করবে, এবং আমরা যদি সহযোগিতা পাই বাংলা সরকারের কৃষি মন্ত্রণালয়, তাহলে আমরা 2-4 বছরের মধ্যে এটা একটা খুবই ভালো কথা কাইয়ুম সাহেব, যে আমাদের দেশে অনেক গবেষণা হয়, অনেক নতুন নতুন জিনিস উদ্ভাবন হয়, কিন্তু সবগুলোই আটকে থাকে ফাইলে, ল্যাবরেটরিতে বা বিশ্ববিদ্যালয়ের জায়গাতে। আপনি এমন একটা জাত নিয়ে কাজ করেছেন বা এমন একটা বিষয় নিয়ে কাজ করেছেন যেটি বাংলাদেশের জন্য প্রয়োজন এবং বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন, এবং আমিও আশা করি যে এটি ছড়িয়ে যাবে এবং আপনার এই গবেষণার আপনি নিশ্চয়ই এর ফলাফল হিসেবে পিএইচডি পাবেন, কিন্তু তার চেয়ে বড় জিনিস হবে যে এরকম একটি জাত বাংলাদেশের মানুষ পাবে, সেটা হবে সবচেয়ে বড় উপহার বাংলাদেশের মানুষের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই নতুন ফসলটি আসলেই বাংলাদেশের শস্য তালিকায় যুক্ত হতে পারে এবং সেটি কিন্তু সম্প্রসারিত হতে পারে ব্যাপকভাবে। আমাদের সাথে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর রিসার্চ প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা তার সাথে একটু কথা বলি এই নতুন জাতের যে তেল বীজ বা তেল ফসল সেটি নিয়ে। ডক্টর নজরুল ইসলাম, আপনার কাছ থেকে যেটা জানতে চাই, আমরা জানি যে এখানে নতুন জাতের তেল বীজ সাউপেরিলা 1 নিয়ে কাজ চলছে এবং গবেষণা চলছে। আপনি একটু বলবেন যে ঠিক কোন উদ্দেশ্য থেকে, কোন দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের ফসল চাষকে আপনারা উৎসাহিত করছেন বা এগুলো নিয়ে গবেষণা করছেন? ধন্যবাদ। আপনি জানেন যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অতি প্রাচীন একটি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা এবং গবেষক যারা আছেন তারা প্রতিনিয়তই নানা জাতীয় গবেষণা করে থাকেন এবং পাশাপাশি বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের জন্য তারা কাজ করে থাকেন। এখানে সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পিএইচডি গবেষক আছেন, যে গবেষণা করেন, তারাও কিন্তু বিভিন্ন সমস্যা, কৃষি বিষয়ক সমস্যা নিয়ে তারা কাজ করে যাচ্ছেন, এবং তারই অংশ হিসাবে এই কৃষি তত্ত্ব বিভাগের একজন পিএইচডি গবেষক, তিনি তার পিএইচডির কাজের অংশ হিসাবে এই পেরিলা নিয়ে কাজ শুরু করেন, এবং এটি একটি তেল ফসল, এবং তার গবেষণার ফলশ্রুতিতেই এই সাউপেরিলা 1 এই জাতটি অবমুক্ত হয়েছে। এটি শুধু যে তেলই দিবে তা না, এটা তেল অন্যান্য যারা আমরা সাম্প্রতিক সময় বা আমাদের দেশে যে তেল, ভোজ্য তেল আমরা খেয়ে থাকি, সেই তেলের সাথে কম্প্যারিজন করলে দেখা যায় যে ধরেন আমরা সরিষা খাচ্ছি অথবা অন্য তেল শস্য দানা হিসেবে আমরা উৎপাদন করতেছি, বাংলাদেশে সকল সময় আমরা মনে করি যে নতুন নতুন জাত নিয়ে আসলে আমাদের যে কৃষকদের যেরকম প্রোটেক্টিভ একটা অবস্থান হয়, তাদের অর্থনৈতিক যে পরিবর্তনের ধারাটা সেটাও তারা বজায় রাখতে পারবে উন্নত জাত যদি তাদের কাছে প্রাপ্ত হয়। তারই একটি আমি বলবো যে গবেষণার ফল হলো সাউপেরিলা 1। এটিতে আমাদের যেরকম তেলও প্রায় 40% তেল এক্সট্রাকশন করা যাবে, এবং এইটাতে সিডে প্রোটিনও হাইয়ার পার্সেন্টেজ, এটাতে ওমেগা 3ও আছে, এবং এইটাতে দেখা যায় যে আপনার কৃষক একদিকে যেরকম অল্প সময়ে অনেক তেল শস্য পেয়ে যাবে এবং তেলের এক্সট্রাকশনও বেশি হবে। তা আমরা মনে করি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যারা গবেষণায় সংশ্লিষ্ট আছেন, তারা তাদের সমস্ত মেধা দিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা আছে সেটা দিয়ে আমরা বাংলাদেশে কৃষিকে সমৃদ্ধ করবার জন্য, নতুন নতুন জাত তৈরি করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং আশা করি যে এই উত্তরোত্তর। তারপরে আপনি তো চান নিশ্চয়ই যে এই যে সাউপেরিলা 1, যেটি নাকি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি উদ্ভাবন, এটি তাহলে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এখনই একটা সময় চলে এসেছে, এবং এটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সকলের উদ্যোগ নেওয়া উচিত। নিশ্চয়ই এটি গবেষণার ফল, যদি গবেষণা পর্যায়ে থাকে তাহলে তো আর কৃষক বেনিফিটটা পেল না। এই ফলাফলটা কৃষক পর্যায়ে যখন যাবে, যখন কৃষক এটাকে গ্রহণ করবে, তখনই কেবলমাত্র আমার দেশ, জাতি এই বেনিফিটটা পাবে। আমি মনে করি যে এর ফলাফলটা দ্রুততম সময়ে কৃষকদের কাছে পৌঁছাইতে পারলে তবে আমার এই দেশের প্রকৃত এই তেল ফসলের যেটি ঘাটতি বা উন্নয়ন সেটি সম্ভব, এবং আপনাদের গবেষণা সফল হবে। গবেষণা সফল বলে আমরা মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো যে এটি ছড়িয়ে যাক খুব দ্রুততম সময়ে। আমি আশা করি যে এটি
কৃষকরা গ্রহণ করবে এবং এটি ভালো তেল ফসল হিসাবে গণ্য হবে। আমরা আশা করব গবেষণা করে যে ফলাফল পাওয়া যায়, গবেষণা করে যে সমস্ত জাত বা প্রযুক্তি আমরা পাই, সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই ঘরে আটকে থাকে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এটি মাঠ পর্যায়ে ছড়িয়ে যায় না। কিন্তু এটি একটি সম্ভাবনাময় ফসল। আগামী দিনের তেল ফসল হিসেবে সাউপেরিলা 1 সেটি কিন্তু সম্প্রসারিত হতেই পারে। আমরা চাইব সাউপেরিলা 1 দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারিত হোক এবং মাঠ পর্যায়ে যে ফলাফল পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের শস্য তালিকায় এটাকে যুক্ত করুক এবং এভাবেই আমরা তেল ফসল উৎপাদনের ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করতে পারব। আমরা জানি গবেষকরা নতুন নতুন জাত, নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। সম্প্রসারণ কর্মীরা সেগুলোকে মাঠে নিয়ে যান আর কৃষকরা সেটিকে ব্যবহার করেন। একটি প্রযুক্তি, একটি জাতের সফলতা তখনই যখন কৃষক সেটিকে ব্যবহার করেন, কাজে লাগান এবং সেখান থেকে তাদের মুনাফা নিশ্চিত করতে পারেন। আমরা চাইব এই যে সাউপেরিলা 1 উদ্ভাবিত হয়েছে সেটি কৃষকের মাঠে যাবে এবং কৃষকের মাঠে গিয়ে সেখান থেকে চূড়ান্ত সফলতা অর্জন করবে। এটা ঠিক বাংলাদেশে তেল ফসলের ক্ষেত্রে যে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় এটি একটি বড় ভূমিকা রাখবে। কারণ আমাদের দেশে সরিষা যখন চাষ হয় সেটি কিন্তু রবি শস্য হিসেবে চাষ হয় এবং তখন কিন্তু অন্য ফসলের সাথে তাকে প্রতিযোগিতা করতে হয়, কিন্তু এই ফসলটির কোনো প্রতিযোগিতা করার জায়গা নেই এবং সেটি কৃষকের জন্য কিন্তু লাভজনক ফসল হিসেবে বিবেচিত হতে পারে, যেটি বিজ্ঞানীরা, শিক্ষাবিদরা আমাদের সামনে তুলে ধরবে। আমরা চাইব এই ফসলের সম্প্রসারণ হোক এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন ফসল পাই এবং নতুন একটি ফসলের মধ্য দিয়ে আমরা তেল ফসল উৎপাদনের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করি। আজ এ পর্যন্তই। সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান।